এ যেন প্রায় ওয়ার্ল্ড কাপ ফাইনাল দেখলাম। টান টান উত্তেজনার মধ্যে ছবি শেষ হলো। অর্থাৎ ডিজাস্টার হতে হতে মানে ফার্স্ট হাফ, আপনি যখন ফার্স্ট হাফ ফেস করবেন তখন আপনার মনে হবে আরেকটা যেন আদিপুরুষ হতে চলেছে। কিন্তু ম্যাচ পুরো ঘুরিয়ে দিল নাগেশিন সেকেন্ড পার্টে। তো দ্বিতীয় ভাগ দেখতে বসে আপনি এটা অনুভব করতে পারবেন যে আপনি ওয়ার্ল্ড ক্লাস কোনো ছবি দেখছেন, এবং যে ছবিকে খুব অনায়াসে জেমস ক্যামেরনের অ্যাভাটারের সাথেও তুলনা করা যায়। হ্যাঁ, জেমস ক্যামেরনের অ্যাভাটার আমি বারবার এনেছি, এর আগেও আমি রেফারেন্স হিসেবে এনেছি, কারণ জেমস ক্যামেরনের অ্যাভাটার দেখার পর আমি বেশ কিছুদিন ট্রমায় ছিলাম। তো কালকি দেখার পরেও আমি মনে হয় এবার ট্রমায় থাকবো, কারণ কালকির শেষটা এমনই একটা টুইস্ট দিয়ে শেষ করেছে যেটা যতক্ষণ না পরের পার্ট আসছে ততক্ষণ কিন্তু সেই তৃষ্ণাটা মিটবে না। এবং ছবিটা কোথাও প্রভাসের ছবি নয়, কিন্তু ছবিটা কোথাও প্রভাসের নয়, ছবিটা কিন্তু আদ্যপ্রান্ত অমিতাভ বচ্চনের ছবি। হ্যাঁ, অমিতাভ বচ্চনই যেন এখানে লিড সেই হিরো, অর্থাৎ অশ্বত্থামাই কিন্তু এই ছবিতে হিরো, এবং অশ্বত্থামাই কিন্তু এই ছবির প্রধান চরিত্র। কোথাও ছবির নাম কালকি হতে পারে, ছবির হিরোর নাম ভৈরবা হতে পারে, কিন্তু অশ্বত্থামাকে দিয়ে ছবি শুরু, অশ্বত্থামাকে দিয়ে ছবি শেষ। তো অশ্বত্থামা ছাড়া এই ছবি কখনোই তৈরিই হবে না। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই ছবির মধ্যে, এই সিনেমার মধ্যে আরও বেশ কিছু পয়েন্ট যেটা সবচেয়ে বেশি ভালো লাগলো, যে ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে, হ্যাঁ আমরা এর আগে বাহুবলী দেখেছি, হ্যাঁ মানলাম বাহুবলী, কিন্তু এই ছবিতে কোনো ন্যাচারাল সিন নেই, কিন্তু সবটা ভিএফএক্স এবং পুরো ভিএফএক্স, মানে এমন নয় যে পাঠানের মতন ভিএফএক্স বা হ্যাঁ অ্যাকশন, পুরোটাই অ্যাকশন এবং পুরোটা ভিএফএক্স ছবি, কোনোটা ন্যাচারাল সিন নেই। কিন্তু সেইখানে দাঁড়িয়েও আপনি কিন্তু রিলেট করতে পারবেন, কেননা আপনাকে মাথায় রাখতে হবে আপনি একটা ডেস্টোপিয়ান ছবি দেখছেন, আপনি কিন্তু কোনো রিয়ালিস্টিক ছবি দেখছেন না, বা আপনি কোনো পিরিয়ড পিস দেখছেন না, বা আপনি কোনো টাইম মেশিনের ছবিও দেখছেন না, কেননা টাইম মেশিনের ছবি আর ডেস্টোপিয়ান মুভি কিন্তু টোটালি আলাদা। টাইম মেশিনের ছবির মধ্যেও কিন্তু একটা ন্যাচারাল এফেক্ট থাকতে পারে, কিন্তু ডেস্টোপিয়ান মুভিটা কিন্তু পুরোটাই হয় একটা সুপার ন্যাচারাল মোটিভ থেকে, একটা কি বলবো, একটা যেন একটা অন্য পৃথিবী, ঠিক যেরকম জেমস ক্যামেরনের অ্যাভাটার। পৃথিবীতে জল প্রকৃতি শেষ হয়ে গেছে, তারা মানে মহাশূন্যের আরেকটি গ্রহর মধ্যে প্রাণ, জল, বায়ু, শ্বাসবায়ু সব পেয়েছে, এবার সেই গ্রহটাকে আমাদেরকে গ্রিপ করে নিতে হবে। তখন সেই গ্রহের অধিবাসীরা প্রতিহত করা শুরু করলো পৃথিবীর এই অধিবাসীদের, কারণ তোমরা তোমাদের গ্রহকে ধ্বংস করে দিয়েছো, এরপর তোমরা এসছো আমাদের গ্রহকে গ্রিপ করতে। তো এক্স্যাক্টলি সেই লেভেল, সেই প্যাটার্ন, তো কালকির মধ্যে সেই যে প্যাটার্নটা দেখতে পেলাম, এবং নাগ অশ্বিনের কাছ থেকে সত্যি এরকম ছবি এক্সপেক্ট করিনি, কেননা যে মানুষটার শেষ ছবি মহানটি, এবং মহানটি আমার খুব ভালো লেগেছিল, কারণ মহানটি মানে তেলেগুর অন্যতম বিখ্যাত নায়িকার ওপর মানে ছবিটা মানে করা হয়েছিল, এবং তেলেগুর যে তিনজন সর্বকালের সেরা সুপারস্টার, যেমন আমাদের বাংলার উত্তম কুমার, ঠিক সেরকম তেলেগুর সর্বকালের সেরা যে তিনজন সুপারস্টার যাদেরকে লেজেন্ডারি জায়গায় নিয়ে গেছে তেলেগু ইন্ডাস্ট্রি, সেই জেমিনি গণেশনের জীবনী এবং তার স্ত্রীর জীবনী নিয়ে লাস্ট ছবিটার নাগেশিন বানিয়েছিল মহানটি। তো এই মহানটিতে এখানে আরেকটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে ক্যামিও। ঠিক মহানটিতে আমরা দেখেছিলাম প্রচুর ক্যামিও নাগেশিন নিয়ে এসছে, কেননা মহানটির লিড ছিল কীর্তি সুরেশ, এবং অবশ্যই মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ করা দুলকার সালমান, কিন্তু তার পাশাপাশি বিজয় দেবরাকারনাও ছিল, এবং সামান্থা প্রভু ছিল পুরো ছবির কমেন্টার, মানে পুরো ছবিটা সে কিন্তু বলে যায়। তো এক্স্যাক্টলি এখানেও কিন্তু প্রচুর ক্যামিও এসছে, এবং সেই ক্যামিওগুলো কীভাবে এসছে এবং কীভাবে প্রেজেন্টেশন হয়েছে, কতটা অর্থবহল, কতটা দরকার ছিল, এগুলো অনেকগুলো কোশ্চেন থেকে যায়। তবে ফার্স্ট হাফে
ব্রহ্মানন্দন বা দিশা প্যাটার্নের চরিত্রগুলোকে ইনভলভ করানো একটা খুব অড লাগছিল। মানে শুরুটা হয়েছিল ছবিটার কিন্তু আর ৫টা তেলেগু, তামিল ছবি যেরকমভাবে মানে শুরু হয়, সেরকমভাবেই শুরু হয়েছিল। এবং এখানে সবচেয়ে বড় জিনিস হচ্ছে ক্যারেক্টার বিল্ডিং বা ঘটনা প্রবাহকে এস্টাবলিশ করতে করতে নাগাশ্বিন প্রচুর টাইম নিয়ে নিয়েছে। কারণ নাগাশ্বিনের মাথায় সবচেয়ে বড় চাপটা কি ছিল জানেন? নাগাশ্বিনের মাথায় সবচেয়ে বড় চাপটা ছিল এই ছবির প্রডিউসার আর প্রযোজক সংস্থা সবটাই তার স্ত্রী এবং তার শ্বশুরের, বিজয়ন্তা ফিল্মস। বিজয়ন্তা ফিল্মসের অশ্বিনী দত্ত হচ্ছে নাগাশ্বিনের শ্বশুর এবং প্রিয়া দত্ত, অশ্বিনী দত্তের মেয়ে, প্রিয়া দত্ত হচ্ছে নাগাশ্বিনের স্ত্রী। ফলত ৬০০ কোটি টাকা নাগাশ্বিনের পেছনে, মানে নাগাশ্বিনের পেছনে বলবো না, মানে নাগাশ্বিনের স্ক্রিপ্টের ওপর নির্ভর করে তার শ্বশুর এবং তার স্ত্রী ইনভেস্ট করে দিচ্ছে। সেইখানে দাঁড়িয়ে কিন্তু নাগাশ্বিনের ওপর প্রচণ্ড চাপ ছিল। সেই কারণে নাগাশ্বিন কোনো কসরত ছাড়েনি। মানে যেমন প্রথম থেকে গল্পটাকে খুব কড়া করতে চায়নি, যাতে সাধারণ দর্শক, যারা সাধারণ একটু মানে মস্তি নিতে যায়, যেটা কাঁচা বাংলায় বলে, বা এন্টারটেনিং হতে যায়, তাদের জন্য ব্রহ্মানন্দন, দিশা প্যাটার্নি এদেরকে রেখে দেওয়া, দু একটা গান রেখে দেওয়া, সেরকমভাবে মানে কমিক সেন্স, যেটা তামিল তেলেগুতে আমরা দেখেছি ব্রহ্মানন্দনের প্যাটার্নের যেসব কমিক সেন্স, বা অকারণ প্রভাসের পুরনো সিনেমাগুলো, মানে প্রভাসের যেসব পুরনো সিনেমাগুলোতে প্রভাস যেরকমভাবে হাসানোর চেষ্টা করতো, যে ছবিগুলো পরবর্তীকালে আমাদের বাংলাতেও বোম্বাদা বা জিদ্দা অনেক রিমেক করেছিল প্রভাসের, মানে মানে ২০ বছর আগেকার মানে পুরনো টিনেমাগুলো। তো ওই রকমভাবেই প্রভাস যেন কোথাও এখানেও হাসানোর বা রগর করার চেষ্টা করছিল, যেগুলো খুব বেমানান লাগছিল অন্তত কালকির মতন একটা ওয়েটি ফিল্মে। কিন্তু হ্যাঁ, এখানেই বাঙালির গর্ব শাশ্বত চট্টোপাধ্যায় কিন্তু যতটুকুনি স্পেস পেয়েছে ততটুকুনি ফাটিয়ে অভিনয় করে দিয়ে বেড়ে গেছে। এবং সত্যি কথা বলতে গোটা সিনেমা দেখার পর শেষে এসে কিন্তু এটা মান্যতা দিতেই হয়, ছবিতে কিন্তু অভিনয় করেছে ৩ জন। যদি র্যাঙ্কিং করা হয় তাহলে অবশ্যই সেটা দীপিকা পাড়ুকোন, অমিতাভ বচ্চন এবং শাশ্বত চট্টোপাধ্যায়। অমিতাভ বচ্চনকে তাও বলবো না এখানে অভিনয় করা, কারণ অমিতাভ বচ্চন কোথাও যেন তার এক্সপ্রেশনে অ্যাক্টিং করে দিয়ে বেরিয়ে গেছে। মানে মানে এক্সপ্রেশনাল অ্যাক্টিংয়ের ওপর দিয়ে কিন্তু অমিতাভ বচ্চন বেরিয়ে গেছে, তার মেথডিক্যাল এক্সপ্রেশনাল অ্যাক্টিং। কিন্তু অরিজিনালি যদি অ্যাক্টিং বলা যায়, দীপিকা পাড়ুকোন করেছে। এবং আমাদের যে বাংলা ঘরানার অভিনয়, যে অভিনয়টা এই মুহূর্তে গোটা ভারতবর্ষে অনেকটাই পেছনে চলে যাচ্ছে ধীরে ধীরে ধীরে, অন্তত টিভিএফের মতন প্রোডাকশন হাউস, পঞ্চায়েত বা কোটা ফ্যাক্টরি এগুলো নিয়ে আসার পর থেকে আরও যেন কোথাও মনে হচ্ছে অতিরিক্ত ইম্প্রোভাইজ আমাদের বাংলার অভিনেতাদেরকে অনেকটাই পেছনে নিয়ে চলে যাচ্ছে। তো এক্স্যাক্টলি সেইখান থেকে দাঁড়িয়েও শাশ্বতদা এখানে একটা আলাদা স্ট্যান্ডার্ডের অ্যাক্টিং করেছে, যেটা শাশ্বতদা বাংলাতে করতে পারে না। কারণ বাংলাতে করার সেই স্পেসটা থাকে না, কারণ বাংলাতে করতে গেলেই তাকে একই প্যাটার্ন, প্রায় অনিমেষ দত্ত মানে ক্যাটাগরির চরিত্র দিয়ে দেওয়া হয়। কখনো সেটা নেগেটিভ সাইডে হয়, মানে পাড়ার দাদা, ক্রিমিনাল, গুন্ডা, ঠিক আছে, হাত কাটা বাপি না হাত কাটা দিলীপ একটা চরিত্র ছিল। আবার অন্যদিকে অনিমেষ দত্ত, ঠিক আছে, তার মুখ দিয়ে গালি বেরিয়ে গেল। কিন্তু সেই শাশ্বততা পার্সোনালিটি সম্পন্ন হয়ে যেন বব বিশ্বাসের পর আরেকটা আচমকা ধামাকা শাশ্বত চট্টোপাধ্যায়ের অভিনয়ের মধ্যে আমরা দেখতে পাবো। মানে বব বিশ্বাসের যেরকম আনএক্সপেক্টেড অ্যাক্টিং, মানে নমস্কার ১ মিনিট সেই ব্যাগ থেকে রিভলভারটা বের করে মেরে দিচ্ছে, যেটা এক্সপেক্ট মানে করেনি মানে দর্শক, ঠিক এখানেও তাই শাশ্বত চট্টোপাধ্যায়ের কাছ থেকে এক্সপেক্ট করেনি দর্শক। কিন্তু শাশ্বত চট্টোপাধ্যায় কিন্তু তার অভিনয় দিয়ে পুরো স্পেসটাকে ভরিয়ে রেখেছিল। এবং শাশ্বতদাকে নিয়ে আমি একটা আলাদা ভিডিও বানাবো, কেননা অনেক ডিটেলিং রয়েছে, কেননা ভারতবর্ষের এখনও অবধি সবচেয়ে বড় ছবি, এবং আমি মনে করছি এই ছবি হিস্ট্রি ক্রিয়েট করলো, ইতিহাসে নাম তুললো। কারণ ভারতবর্ষে আজ পর্যন্ত এই লেভেলের টোটাল ভিএফএক্সের ওপর সিনেমা, এবং এই লেভেলের ভিএফএক্স মানে যেখানে কোনো ন্যাচারাল সিন নেই, ন্যাচারাল কোনো দৃশ্য নেই, টোটালটা ভিএফএক্স। এবং ভিএফএক্স মানে গগনচুম্বী ভিএফএক্স, লাইকে মানে একদম কি বলবো, মানে হলিউড ক্যাটাগরি লেভেলের ভিএফএক্স। এবং মানে যে ভিএফএক্সকে মানে যে ভিএফএক্সের সিনেমা দেখতে বসলে আপনি সত্যি হারিয়ে যাবেন। মানে এই ছবিটা কখনো মোবাইলে দেখা উচিত হবে না,
এই ছবিটা অলওয়েজ বড় স্ক্রিনে দেখা উচিত হবে, সে 3D-তেই দেখুন আপনি 2D-তেই দেখুন, কিন্তু ওই বড় স্ক্রিনে দেখলে তবেই কিন্তু আপনি ট্রমাটাইজড হতে পারবেন, মানে আপনি কি দেখলেন, যেটা হলিউডের ছবিগুলোর ক্ষেত্রে অনেকে করে থাকে বা আমারও অনুভূতি হয়। তো কালকির ক্ষেত্রে আমার সেই অনুভূতিটা হলো। অবশ্যই এখানে আমি অস্বীকার করব না, আমার সঞ্জনা বানসালের পদ্মাবতের ক্লাইম্যাক্স দেখেও, অবশ্য পদ্মাবতের ক্লাইম্যাক্স দেখার পর আমি একটুখানি ভাবাবেগে আপ্লুত হয়ে গেছিলাম, কিন্তু এইখানে আমি পুরোপুরি কিন্তু মানে এখন আপনাদের সাথে কথা বলছি কিন্তু আমার মনে হচ্ছে আমি যেন 2898-এ দাঁড়িয়ে রয়েছি। তো এইটা হচ্ছে এফেক্ট, এইটা হচ্ছে নাগ অশ্বিনের মুন্সিয়ানা, কারণ ছবিটাকে ও ধরে রাখতে পেরেছিল। দেখুন, ডিরেক্টর তো ক্যাপ্টেন অফ দ্য শিপ, কিন্তু এত বড় টিম, 200-300 জনের একটা টিম, হলিউডের ভিএফএক্স টিম, হলিউডের সিনেমাটোগ্রাফার টিম, এদেরকে কন্ট্রোল করাটাও একটা মুন্সিয়ানার ব্যাপার। এবং যেখানে মাথার ওপর মানে একটা নর্মাল প্রডিউসার থাকলে আলাদা একটা ব্যাপার থাকে, একটা প্রফেশনালিজমের ব্যাপার থাকে, একটা প্রফেশনাল জায়গা থাকে, কিন্তু যখন পারিবারিক লোকেরা প্রডিউসার হয়ে যায় তখন সেখানে প্রফেশনালিজমের সাথে ব্যক্তিগত টার্মসগুলো অনেক সময় চলে আসে। তো এক্স্যাক্টলি সেই দুটো চাপকে সামলে এই লেভেলের একটা সিনেমা দিয়ে ভারতবর্ষের ফিল্মের ইতিহাস তৈরি করার জায়গায় নাগ অশ্বিনের যাওয়াটাকে সত্যি কর্নিশযোগ্য, এক্সেলেন্ট। এবং সত্যি কথা বলতে রাজামৌলিকেও এবার ভাবতে হবে যে নাগি, মানে অ্যাকচুয়ালি নাগ অশ্বিনের ডাক নাম হচ্ছে নাগি, এবং তামিল তেলুগু ইন্ডাস্ট্রিতে তাকে নাগি বলে ডাকা হয়, এবং রাজামৌলিও তাকে নাগি বলে। তো রাজামৌলি কোথাও এবার হয়তো চিন্তা করবে যে নাগি হয়তো আমার পেছনে টোকা দিচ্ছে, কারণ কোথাও যেন রাজামৌলিকে টপকে চলে গেল, এবং শুধু রাজামৌলিকে সিনেমার ক্রিয়েশনে টপকায়নি, রাজামৌলির যে রেকর্ড দুটো ছিল ওপেনিং ডেতে, বাহুবলী 2 ছিল 217 কোটি টাকার এবং RRR ছিল 223 কোটি টাকার, দুটো রেকর্ডই ভেঙে দিল নাগ অশ্বিনের কালকি 2898 AD। তো অবশ্যই সিনেমাটা দেখুন এবং সিনেমাটা বড় পর্দায় দেখুন, কারণ ছোট মোবাইলে দেখলে বা ছোট পর্দায় দেখলে বা টিভির পর্দাতেও দেখলে আপনার সেই অনুভূতিটা আসবে না। অন্তত একবার সিনেমা হলে গিয়ে এই ধরনের ছবি দেখা উচিত, নিজের জন্য, নিজের মানসিকতার জন্য, নিজের মানসপটের জন্য এবং নিজের অনুভূতির জন্য, কারণ ভবিষ্যৎটা কি হতে চলেছে। তবে এর মধ্যে অনেকগুলো পলিটিক্যাল টাচ পেয়েছি আমি মানে এখনই অনেকে বলবেন যে আপনি তো সব জায়গায় পলিটিক্যাল গন্ধ পান। হ্যাঁ, আমি এই ছবির গল্পের মধ্যেও বেশ কয়েকটা পলিটিক্যাল গন্ধ পেয়েছি, সেগুলো নিয়ে আমি আমার অন্য চ্যানেলে আসবো। অবশ্যই আমার যে এডুকেশনাল চ্যানেল রয়েছে সেখানে আমি আসবো। কিন্তু এখন যেটা বলার, যে অসাধারণ ছবি এবং ভারতের ফিল্ম স্টাডিজের অন্যতম সাবজেক্ট হয়ে থাকলো কালকি 2898 AD, অপেক্ষা থাকলো পার্ট 2 এর। তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে জুড়ে থাকুন, বেল আইকনের অল নোটিফিকেশনটি অন করে জুড়ে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, এবং কালকি কিন্তু এখানেই শেষ হলো না। কালকি 2898 AD এই ফার্স্ট পার্ট নিয়ে আরও বিশ্লেষণ নিয়ে আমি আসছি, কেননা শাশ্বততাকে নিয়েও আরও কিছু মানে বিশ্লেষণ রয়েছে এবং আরও অন্যান্য চরিত্রগুলোকে নিয়ে বিশ্লেষণ রয়েছে। তো অবশ্যই আমার চ্যানেলটির সাথে জুড়ে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।